যে ছেলে অল্প বয়সে মাদক সেবনের দুঃসাহস করতে পারে, পরিণত বয়সে বিদেশে পাড়ি জমিয়ে তার সাহস নির্ঘাত আকাশ ছুঁয়েছে। সাবার কারণেই ফাহিমের জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যায়। 1 বছর তাকে রিহাবে থাকতে হয়েছিল। সাবার প্রতি তার ক্ষোভ জমে থাকা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। হয়তো ক্ষোভের বশে দেশে ফিরে ঘন ঘন দেখা করছে সাবার সঙ্গে, সুযোগ বুঝে তার কোনো ক্ষতি করবে বলেই। সে যাই হোক না কেন, সাফকাত চাইলেই পারত তার এই আশঙ্কার কথাটা সাবাকে বুঝিয়ে বলতে। নিতান্ত অবুঝ মেয়ে সাবা নয়, বুঝিয়ে বললে সে ঠিকই বুঝতো। তবে বুঝিয়ে বলার মানুষটারই তো মাথা বিগড়ে গেছে রাগে। সাবার অফিসের সিসিটিভি কন্ট্রোল রুমে একটা ছেলের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে রেখেছিল সাফকাত। সে চাইলেই যাতে তাকে সাবার কেবিনের বাইরের ফুটেজ সরবরাহ করা হয়। আজ যখন সাফকাত দেখলো ওই ছেলেটা আবারও এসে সাবার সঙ্গে দেখা করছে, সাবার সব কাজ ফেলে রেখে জীবনের মূল্যবান 45 মিনিট তাকে দিয়েছে, রাগে সবটা কেমন গুলিয়ে গেল। রাগের সঙ্গে কিঞ্চিত ঈর্ষাও বোধ হলো তার। কই, সাবা তো কোনোদিন তাকে এতটা সময় দেয়নি। হিরোইনখোরের প্রাক্তনকে এত সময় দেওয়ার কি হলো? রাগ থেকে হোক কিংবা ঈর্ষা থেকেই হোক, সাফকাত আজ যা করেছে মোটেও ঠিক করেনি। মেয়েটাকে সন্দেহ সে করে না, রাগ মেটানোর জন্যই ওই বাজে কথাগুলো বলেছিল। মেয়েটার গায়ে হাত তুলে তো সব সীমা অতিক্রমই করে ফেললো সাফকাত। একটা শিক্ষিত বিবেকবান ছেলে হয়ে সে কি করে পারলো বইয়ের গায়ে হাত তুলতে? তার সঙ্গে তাহলে সমাজের অসংখ্য অত্যাচারী স্বামীদের পার্থক্য আর রইল কোথায়? এমন তো না যে সে সাবাকে সহ্য করতে পারে না। সাফকাত তো সাবাকে ভালোবাসে। নিজের রক্তাক্ত হাতটার দিকে তাকালো সাফকাত। ক্ষত বিক্ষত হয়ে উঠেছে হাতটা। না জানি কতগুলো সেলাই লাগবে, লাগুক কি, এই হাত সাবাকে আঘাত করেছে, এটাই তো তার প্রাপ্য। এক চুমুক গ্লাসের বাকি ড্রিঙ্কস গলা ভেজালো সাফকাত। এক হাতে আবারও বোতল থেকে ঢাললো গ্লাস। এক ফোঁটা ব্যথাও তার অনুভব হচ্ছে না, বরং মারাত্মক এক উপলব্ধি শিউরে উঠল তার গোটা অন্তরাত্মায়। একটা সময় মনে হতো মেয়েটাকে সে সহ্যই করতে পারে না, তার জীবনে সাবার আগমন কেবলই ঝামেলা বাড়ানোর জন্য। তবে আজকাল তাকে ছাড়া সবটাই যেন অসহ্য লাগে। কিছুদিন আগে মানসিক আঘাতগুলো যন্ত্রণায় সাবা যখন ছটফট করছিল সাফকাতের মনটাও। মারাত্মক উপলব্ধিটা হলো সাফকাত সাবাকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসে বলেই অন্য একটা ছেলের সঙ্গে তাকে দেখে গা জ্বলে উঠে তার। ভালোবাসে বলেই তাকে মানসিক আঘাত করে কয়েক গুণ আঘাত পাচ্ছে সে নিজেও। ভালোবাসে বলেই তাকে শারীরিক আঘাত করে আঘাত করছে নিজেকে। নিজের উপর নিজেই গর্বিত সাবা। এই বাড়িতে পা রাখার কথা কল্পনা করলেও আগে ভয়ে যন্ত্রণায় শিউরে উঠত সে। যন্ত্রণা যে আজও হচ্ছে না তা নয়, পদে পদে চোখের সামনে ভেসে উঠছে ভাইয়ার প্রাণহীন মুখটা। তবুও মুছড়ে পড়তে দিচ্ছে না সাবা নিজেকে। শক্ত হাতে সামাল দিচ্ছে নিজেকে। আহনাফের প্রাণহীন মুখটার দৃশ্য মাথা থেকে ঝেড়ে ফেলে তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলি মনে করার চেষ্টা করছে, যে স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে সে বেঁচে থাকতে চায় আজীবন। এই যে সাবার নিজেকে সামলে রাখার আপ্রাণ চেষ্টা, এর পেছনে তো সাফকাতের অবদানই সব থেকে বেশি। সেই সাফকাত যার কাছ থেকে মুক্তি পাওয়ার ছক মনে মনে কষতে শুরু করেছে সাবা। আচ্ছা, কাজটা কি ঠিক হচ্ছে? প্রশ্নটা নিমেষে মাথা থেকে ঝেড়ে ফেলল সাবা। ঠিক না হওয়ার কোনো কারণ তো নেই। সাফকাতের মতো কন্ট্রোল ফ্রেক ছেলের সঙ্গে গোটা একটা জীবন কাটিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ওই একটা চর সাবার চোখ খুলে দিয়েছে। সাবা এখন পরিষ্কার দেখতে পাচ্ছে বিয়ের পর থেকে সাফকাতের কাছ থেকে পাওয়া অগণিত অদৃশ্য চরগুলো। সেই অদৃশ্য চর শরীরে আঘাত করে না, আঘাত করে মনে। বসার ঘরে সোফায় বসে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত সাবা। আমির রহমান তার পাশে সোফাটাই বসে আছেন। মেয়ে যে তার গত 1 বছরে বেশি সময় ধরে মানসিকভাবে বিপর্যস্ত তা তিনি খুব ভালো করেই জানেন। সেজন্যই তো তার দুশ্চিন্তা বেড়ে বেড়ে আকাশ ছুঁয়েছে। এত রাতে আকস্মিক সাবার আগমনে তিনি খুশি হবেন নাকি উদ্বিগ্ন তাই বুঝতে হিমশিম খাচ্ছেন। ফাহমিদা বেগম বসার ঘরে প্রবেশ করতে করতে চিন্তিত স্বরে বলেন, কী রে সাবা, তাড়াহুড়ো করে চলে এলি, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? মায়ের প্রশ্ন বোধহয় পৌঁছালো না সাবার কর্ণকুহরে। গভীর চিন্তা ভাবনায় মগ্ন তার মস্তিষ্ক। আমির রহমান মেয়ের নীরবতায় বাড়তি চিন্তিত হয়ে বলেন, কি রে মা? সাবা সংবিত ফিরে পেয়ে মায়ের দিকে তাকিয়ে ব্যস্ত গলায় বলল, মা লতিফা বাসায় আছে না? লতিফা এ বাড়ির কাজের মেয়ে, যদিও বাড়ির কোনো কাজই তাকে করতে হয় না। তার প্রধান কাজ ফাহমিদা বেগমকে সঙ্গ দেওয়া। সেই 10 বছর বয়সে তিনি লতিফাকে কোনো এক এতিমখানা থেকে
নিজের কাছে এনে রেখেছেন। ফাহমিদা বেগম বিরক্ত গলায় বললেন, আমার প্রশ্নের জবাব না দিয়ে তুই লতিফাকে খুঁজছিস? সাবা দীর্ঘশ্বাস ফেলে কঠিন গলায় জবাব দিয়ে বলে, না, কিছুই হয়নি। একটা জরুরি কাজে এসেছি। আমির রহমান অবাক গলায় বললেন। কি এমন কাজ? সাবা ভ্রু কুচকে বলল, এত জবাবদিহি তো করবো না বাবা। বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে গেলেও এটা আমার বাড়ি। আমি যখন খুশি এখানে আসার অধিকার আছে আমার। ফাহমিদা বেগম আহত গলায় বললেন, আরে বাবা, আমরা কি সে কথা বলছি নাকি? আমি ভাবলাম কোনো সমস্যা। মায়ের কথা শেষ হবার আগেই সাবা উঠে দাঁড়ালো, পা বাড়ালো লতিফার ঘরের দিকে। সন্ধ্যার পর থেকে এ বাড়ির কোথাও লতিফাকে খুঁজে পাওয়া দুষ্কর। নিজের ঘরে পায়ের উপর পা তুলে গালে হাত দিয়ে বাংলা সিরিয়াল দেখতে ব্যস্ত সে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা চ্যানেলের সিরিয়াল মূল সম্প্রচার দেখে, গভীর রাতে আবার আরেকটা চ্যানেলে দেখে রিপিট টেলিকাস্ট। লতিফার ঘরে টিভির সামনেই তাকে পাওয়া গেল। সাবা তাড়াহুড়ো স্বরে তাকে উদ্দেশ্য করে বলল, এই লতিফা, তোর ফোনটা বের করতো। ফাহমিদা বেগম এতক্ষণে মেয়ের পিছু নিয়ে লতিফার ঘর পর্যন্ত এসে গেছেন। সাবার একের পর এক অদ্ভুত কাণ্ডে তার বিস্ময়ের সীমা ক্রমেই ছাড়িয়ে যাচ্ছে। লতিফা টিভির দিক থেকে চোখ সরিয়ে তাকালো। সাবাকে এতদিন পর বাড়িতে দেখে লতিফাও নেহাত কম অবাক হয়নি। বিস্মিত স্বরে সে বলে, আপা মনি, আপনি? সাবা কঠিন গলায় বলে, কি আশ্চর্য! আমাকে দেখে এবারে সবাই ভূত দেখার মতো চমকে উঠছে কেন? লতিফা কি বলবে ভেবে পেল না। অসহায় দৃষ্টিতে তাকালো ফাহমিদা বেগমের দিকে, যার চোখে মুখে একরাশ অসহায়ত্বের ছড়াছড়ি। সাবা ব্যস্ত ভঙ্গিমায় বলল, ফোনটা দে। লতিফা অনিশ্চিত ভঙ্গিতে বিছানার উপর থেকে তার ফোনটা নিয়ে বাড়িয়ে দিল সাবার দিকে। সাবা ফোনটা হাতে নিয়ে বলল, এটা কাল সকালে ফেরত পাবি। যেমন ঝড়ের গতিতে সাবা লতিফার ঘরে এসেছিল, তার থেকেও দ্বিগুণ ঝড় গতিতে বেরিয়ে গেল। লতিফা অবাক ভঙ্গিতে বলল, খালাম্মা, আপা মনি আমার ফোনটা নিয়ে গেল কেন? ফাহমিদা বেগম বিরক্তিতে ভ্রু কুচকে বললেন, কি জানি, আজকাল নিজের মেয়েকে নিজেই চিনতে পারি না। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে নিজের ঘরের দিকে যাওয়ার পথে থমকে দাঁড়ালো সাবা। আয়নাফের ঘরের সামনে। হৃদয়টা অস্বাভাবিকভাবে ধড়ফড় করতে শুরু করেছে। সেদিন সাবাই সবার আগে ঘরে ঢুকেছিল, ঠিক এই দরজার কাছেই দাঁড়িয়ে দেখেছিল এই জীবনে দেখা সব থেকে ভয়ঙ্কর দৃশ্যটা। লম্বা লম্বা শ্বাস নিয়ে আবারও নিজেকে সামলানোর চেষ্টায় মেতে উঠল সাবা। না, সে ভাববে না ওই ভয়ঙ্কর দিনটার কথা। মনের অবস্থা এমনই দাঁড়িয়েছে যে ভাইয়া মানেই এখন তার কাছে ওই বিভীষিকাময় দিনটা। অথচ ভাইয়া মানে তো তার কাছে হকারণে হাসির কারণ ছিল, হকারণে ভালো থাকার কারণ। নিজেকে সামলানোর চেষ্টা করে এলোমেলো পায়ে সাবা পৌঁছে গেল নিজের ঘরটায়। তার বিয়ে হয়ে যাওয়ার পরেও ফাহমিদা বেগম কোনো পরিবর্তন আনেনি ঘরটায়। সাবা যেমন সাজিয়ে রাখতো ঠিক সেভাবে রেখেছেন। দরজাটা বন্ধ করে বিছানায় পা দুটো ভাঁজ করে বসলো সাবা। হ্যান্ডব্যাগ থেকে নিজের ফোনটা বের করে একটা নম্বর খুঁজে বের করলো। নম্বরটা দেখে দেখে ডায়াল করলো লতিফার নম্বরে। নিজের মোবাইল থেকে এই নম্বরে ফোন বের করে আর কোনো বিপদ ডেকে আনতে চায় না সে। এমনকি ও বাড়ির কারো মোবাইল থেকেও ফোন করেনি। সাফকাতের প্রতি এক ফোঁটাও বিশ্বাস নেই তার। দেখা গেল ঠিক তার মতোই ট্র্যাপ করে রেখেছে ও বাড়ির প্রতিটি মানুষের নম্বর। সাফকাতকে মোটেও ভয় পায় না সাবা। একটা চরে দমে যাওয়ার পাত্রী সে নয়। এত ঝামেলা আর পার করে লতিফার মোবাইল থেকে এই নম্বরে ফোন করার একটাই কারণ, সাফকাতের মনে আর কোনোভাবেই যাতে সন্দেহ না ঢুকে যায়। সাফকাত যতই সাবাকে সন্দেহ করবে তার মুক্তির পথ ক্রমশ জটিল হয়ে দাঁড়াবে। দুটো রিং বাজতেই অপর প্রান্ত থেকে রিসিভ করা হলো ফোনটা। শোনা গেল ফাহিমের কণ্ঠ। হ্যালো, কে? মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবা। যে ফাহিমকে নিয়ে সাফকাতের মনে সন্দেহ শেষ নেই, তার সাহায্যের মুক্তির পথ খোঁজার চেষ্টা করছে সে। এছাড়া তো আর কোনো পথও খোলা নেই। সাবা শুকনো গলায় বলল। আমি। ফাহিম বিস্ময়ে অবাক হয়ে বলল, সাবা, হ্যাঁ। তুমি আমাকে ফোন করেছো সাবা? বারবার আমার নামটা না বলে হয় না? যদিও নম্বরটা লতিফার, তবুও ঠিক ভরসা করে উঠতে পারছে না সাবা। পাছে আবার সাফকাত যদি এই নম্বরটাও ট্র্যাক করে ফেলে। ফাহিম বিভ্রান্ত গলায় বলল। মানে? সাবা তার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, শোনো ফাহিম, ফোনে বেশি কথা বলতে পারবো না। কাল তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে?
বেশি সময় নেব না, আধা ঘন্টা হলেই চলবে। ফাহিম জোর গলায় বলল। অবশ্যই পারবো। কোথায় দেখা করতে হবে বলো? তোমাকে এই নাম্বার থেকে একটা এনজিওর অ্যাড্রেস পাঠাচ্ছি। এনজিও? আমি তো ভাবলাম তোমার অফিসে। সাবা সঙ্গে সঙ্গে বলল। না না, অফিসে দেখা করা যাবে না, এই এনজিওতেই দেখা করতে বলবো। প্লিজ এখন কোনো প্রশ্ন করো না, তোমার সব প্রশ্নের উত্তর আমি কাল দেব। আচ্ছা ঠিক আছে, কখন দেখা করছি? সাবা খানিকক্ষণ ভেবে বলল। সকাল 7টার দিকে। ফাহিম আবারও বিস্ময়িত হয়ে বিকেলে 7টায়? এত সকালে? সাবা তার এক একটা প্রশ্নে অধৈর্য হয়ে বলে। বললাম তো ফাহিম, এখন কোনো প্রশ্ন করো না। ফোনটা কেটে কয়েক মুহূর্ত চুপ করে বসে থাকে সাবা। তার বাড়ন্ত হৃদস্পন্দন জানান দিচ্ছে যে ছক সে কষেছে তা অচিরেই মুছে ফেলার জন্য। তবে সাবা তা মুছে ফেলবে না। সাফকাত আলমের গড়ে তোলা অদৃশ্য বেড়াজাল থেকে মুক্তি পেয়ে তবেই সে দম নিবে। নিজের ভেতরকার অনুভূতিগুলো খুব কম মানুষের কাছেই প্রকাশ করে সাবা। সেই কম মানুষের তালিকায় একদিন যে ফাহিমকে জায়গা দিতে হবে কে জানতো। এছাড়া অবশ্য অন্য কোনো পথও নেই সাবার কাছে। পথপদ্ম নামের এই এনজিওর একটা এতিমখানা রয়েছে। এখান থেকে ফাহমিদা বেগম লতিফাকে নিয়ে গেছিলেন। এছাড়াও আহনাফের জন্মদিন, সাবার জন্মদিন, আহনাফের মৃত্যুদিনে এখানকার বাচ্চাদের খাওয়ায় তিনি। সেই সুবাদে এনজিওর কর্মকর্তারা সাবাকে বেশ ভালো করেই চিনে। তারাই এতিমখানার ছাদে ফাহিমের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। বাড়ি থেকে বের হতেও কম ধকল পোহাতে হয়নি সাবাকে। বাবা মা ঘুম থেকে ওঠার আগে ভোরবেলাতেই বেরিয়ে গেছে বাড়ি থেকে। বাড়ির বাইরে কড়া পাহারায় জহুরুল। এছাড়াও সফকাতকে বিশ্বাস নেই। দেখা গেল দূরে দাঁড়িয়ে আছে তার নিয়োগ করা ভিন্ন এক গার্ড। সেই থাকুক না কেন, তার চোখে ধুলো দেওয়ার জন্য সাবা লতিফার বেগুনি রঙের বোরখাটা পরেছে। তার এই একটাই বোরখা আছে, একা একা বাইরে গেলে এটাই পরে যায় সে। সে কারণে বাড়ির সিকিউরিটি গার্ড বা জহুরুল কেউই সন্দেহ করল না। ফাহিম সময় মতো এসে পড়েছে। যে ধরনের সাহায্য সাবা তার কাছ থেকে প্রত্যাশা করছে তা পেতে হলে তার কাছে কোনো কিছুতেই গোপন করা উচিত হবে না। হাজার বিরক্তি চেপে রেখে সাবা তাই সবটাই বলল তাকে। বিয়ের পর থেকে সফকাতের কন্ট্রোলিং আচরণ, তার ফোন নম্বর ট্র্যাক করা, তাকে পদে পদে সন্দেহ করা, এমনকি ফাহিমকে নিয়েও সন্দেহ করা, সবটা শুনে ফাহিম উদ্বিগ্ন গলায় বলে। আমি আগেই বুঝেছিলাম। সাবা ভ্রু কুঁচকে বলে। কি বুঝেছিলে? যে বিয়েটা করে তুমি ভালো নেই। বিরক্তিতে গা চলে গেল সাবার। মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের মন গলানোর অন্যান্য ক্ষমতা দিয়েছে তাকে প্রকৃতি। তবে বারবার আঘাতপ্রাপ্ত হতে হতে যে মেয়েটার মন পাথরের ন্যায় জমাট বেঁধে গেছে তার ক্ষেত্রে এই ক্ষমতার কার্যকারিতা শূন্যের কোঠায়। তাছাড়া সাবা এই বিয়েটা করে যে ভালো নেই তা আগেভাগে বুঝে ফেলার কোনো কারণ ফাহিমের নেই। সে দেশে ফেরার পর প্রথম যখন তার সঙ্গে দেখা হলো তখন তো সব ভালোই চলছিল সফকাতের সঙ্গে। মনটা একটু একটু করে গলতেও শুরু করেছিল তার প্রতি। কি যে থেকে কি হয়ে গেল। সাবা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। দেখো ফাহিম, তুমি যদি মনে করে থাকো এই কথাগুলো বলে আমি তোমার সিম্প্যাথি পেতে চাচ্ছি, তাহলে ভুল করছো তুমি। ফাহিম শুকনো ঢোক গিলে আহত গলায় বলল। না, তা মনে করবো কেন? ক্ষণিকের নীরবতা ভঙ্গ করে সাবা আবারও বলে। একটা সত্যি কথা বলো তো ফাহিম, তুমি কি আজও মনে করো তোমার ড্রাগ এডিকশনের কথা ভিসিকে জানিয়ে দিয়ে আমি তোমার ক্ষতি করেছিলাম? ফাহিম নরম স্বরে বলল। না সাবা, তোমাকে তো কাল বললামই। তখন ঠিকই ভেবেছিলাম তুমি আমার ক্ষতি করছো, কিন্তু এখন বুঝতে পারি তুমি আমার কত বড় উপকার করেছো। তুমি আমার নামে কমপ্লেন না করলে আমাকে রিহ্যাবে পাঠানো হতো না, আমার অ্যাডিকশন ছুটে যেত না। হয়তো আজ আমি অস্ট্রেলিয়ার এত বড় একটা চাকরি করার বদলে গলিতে গলিতে নেশা করে পড়ে থাকতাম। তার মানে তুমি বিশ্বাস করো যে আমি তোমার উপকার করেছি? হ্যাঁ করি তো। সাবা বিন্দু মাত্র ইতস্তত না করে বলল। তাহলে একটা কাজ করো, ওই উপকারের বদলে এখন আমার একটা উপকার করো, পারবে?
ফাহিম দৃঢ় ভঙ্গিতে বলল। অবশ্যই পারবো। তুমি একটা উপকার চাইবে আর আমি তা করব না? সাবা ক্ষীণ স্বরে বলল। এত জোর দিয়ে বলার কিছু নেই, কি উপকার চাচ্ছি শুনলে তো পিছিয়ে যাবে। ফাহিম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল। তুমি বলো তো সাবা, আমি মোটেও পিছিয়ে যাব না। মনে মনে দীর্ঘশ্বাস ফেললো সাবা। যতই আশ্বাস সে দেখ না কেন, যে ছক সাবা মনে মনে কষেছে তা শোনা মাত্রই নিশ্চিতভাবে দমে পড়বে ফাহিম। সাবা কৌতূহলের সুরে বলে। তুমি অস্ট্রেলিয়া ফিরে যাবে কবে? মাস দুয়েক পর। কেন? সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল। এই মাস দুয়েকের মধ্যে আমাকে একটা জব খুঁজে দিতে পারবে? ফাহিম বিভ্রান্ত গলায় বলল। কিন্তু সাবা, তোমার তো অনেক ভালো একটা জব আছে। সাবা থমথমে গলায় বলল। দেশে কথা বলছি না তো, অস্ট্রেলিয়ায়। ফাহিম চমকে উঠে বলল। হ্যাঁ। সাবা যথেষ্ট স্বাভাবিক গলায় বলল। হ্যাঁ, আর সেই সাথে ভিসার ব্যবস্থাও করতে হবে। ওখানে গিয়ে জব করার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে বলো তো? ফাহিম তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো দ্বিগুণ বিস্ময় নিয়ে বলল। এক সেকেন্ড, আমি তো কিছুই বুঝতে পারছি না সাবা। অস্ট্রেলিয়ায় জব, ভিসা, এসব দিয়ে কি করবে তুমি? সাবা বিরক্ত গলায় বলল। এসব দিয়ে মানুষ কি করে? ফাহিম কয়েক মুহূর্ত চুপ করে থেকে ভীত ভঙ্গিতে বলে। তুমি পালিয়ে যেতে চাইছো? সাবা ভাবলেশীন কণ্ঠে বলল। হ্যাঁ। ফাহিমের চোখে মুখে একই সঙ্গে বিস্ময় এবং ভয় দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। ভয়টা কোনো মতে চেপে রেখে ফাহিম কম্পিত স্বরে বলে। কিছু মনে করো না সাবা, তোমার মাথা ঠিক আছে? সাবা আক্ষেপের সুরে বলে। জানতাম এটাই বলবে। রাগ করছো কেন? আমি কি ভুল কিছু বললাম? তোমার হাজবেন্ড, বিজনেস টাইকুন শাফকাত আলম, সে যে কতটা ডেঞ্জারাস তোমার ধারণা আছে? সাবা বিরক্ত গলায় বলল। আমার ধারণা থাকবে না তো কার থাকবে? ফাহিম কয়েক মুহূর্ত কি যেন ভেবে বলল। এটা অসম্ভব সাবা। আমার দেশে ফেরার পর তোমার সাথে দুবার দেখা হয়েছে, দুবারই সে টের পেয়ে গেছে। আজও টের পেয়ে যাবে কিনা তার কোনো ঠিক নেই। এই মানুষের চোখের সামনে দিয়ে তুমি অন্য একটা দেশে পালিয়ে যাওয়ার প্ল্যান করবে? সে কিছুই বুঝতে পারবে না। সাবা শান্ত ভঙ্গিতে বলে। আগের দুবার অসতর্ক ছিলাম তাই টের পেয়ে গেছে। আজ সতর্ক হয়ে দেখা করতে এসেছি, কিভাবে টের পাবে? তাছাড়া আগের দুবার সতর্ক হওয়ার কোনো কারণও ছিল না। ফাহিমের চেহারার উপর থেকে ভয়ের কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি। ভুল কিছু সে বলেনি। সাবার এই প্ল্যানটা বাস্তবায়ন নিতান্তই অসম্ভব। তবুও আশা ছেড়ে দিচ্ছে না সাবা। মাঝে মাঝে অসম্ভবও তো সম্ভব হয়। সাবা গম্ভীর গলায় বলল। সতর্কতার সাথেই পুরো প্ল্যান সাজাতে হবে। ফাহিম ভীত ভঙ্গিতে বলল। শাফকাত আলম যদি জানতে পারে, আমাকে জানে মেরে ফেলবে সাবা। সাবা হতাশ গলায় বলল। ধুর, তোমার মতো ভিতুর কাছে হেল্প চাওয়াটাই আমার ভুল হয়েছে। আহা সাবা, তুমি বারবার রাগ করলে কিভাবে হবে? আর তুমি পুরো প্ল্যানটা না শুনে অযথাই ভয় পেলে কি করে? আচ্ছা, কি প্ল্যান করেছো বলো? সাবা লম্বা শ্বাস নিয়ে বলল। দেখো, শাফকাত প্রায় প্রতি মাসেই বিজনেস ট্যুরে বিদেশ যায়, সপ্তাহখানেক থাকে। এরকম একটা সময় আমরা ফ্লাইট নিয়ে অস্ট্রেলিয়া চলে যাব। ফাহিম অবিশ্বাসের সুরে বলল। আচ্ছা, এদিকে তোমার জব হবে, ভিসা হবে, ফ্লাইটের টিকিট হবে, অথচ সে কিছুই জানতে পারবে না। সাবা জোর গলায় বলল। না, পারবে না। কারণ বাড়িতে আমি একটা লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, যে তার হ্যাঁতে হ্যাঁ মেলাবে আর নাতে না। আমাকে সন্দেহ করার কোনো সুযোগই আমি তাকে দেব না। ফাহিম আবারও চিন্তা ভাবনায় ডুবে গেল। এবার অবশ্য তাকে দেখে মনে হচ্ছে সাবার কথায় একটু হলেও ভরসা পাচ্ছে সে। সাবা তাকে সতর্ক দেওয়ার জন্য বলে। তোমার যদি এখনো কোনো ভয় ভীতি থেকে থাকে তাহলে জানিয়ে দাও, আমায় হেল্প করতে হবে না। ফাহিম মাটির দিকে তাকিয়ে বলে। না না, তোমার জন্য এতটুকু ঝুঁকি নিতে পারবো না। ফাইম শোনো। ফাহিম চোখ তুলে তাকালো সাবার দিকে।
সাবা যন্ত্রণায় আবারও তাকে সতর্ক করে দিয়ে বলে, একটা কথা মনে রেখো, তোমার সাথে আমার কোনো প্রেম নেই। তোমার প্রেমে অন্ধ হয়ে তোমার হাত ধরে আমি আমার হাজবেন্ড ছেড়ে পালিয়ে যাচ্ছি না। আমার হাজবেন্ড একজন কন্ট্রোল ফ্রিক, যাকে সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি তোমার হেল্প নিচ্ছি কেবল। ড্রিঙ্কস করতে করতে ক্ষতবিক্ষত হাতটা নিয়ে সাফকাত তার নিজস্ব প্রেসিডেন্সিয়াল সুটেই ঘুমিয়ে পড়েছিল ভোর রাতের দিকে। ঘুম ভাঙলো বেলা 12টার কিছু পরে। সাবা যে তার কত বড় সর্বনাশ করেছে সে নিজেও জানে না। কড়া নিয়মের বেড়াজালে বসবাস সাফকাতের। রাত 11টা নাগাদ ঘুমিয়ে পড়বে, খুব দেরি হলে 12টা। সকাল 6টা নাগাদ উঠে পড়বে। মদ্যপান থেকে তো নিজেকে দূরে রাখবে শত হাত। এই মেয়েটার কারণে এক রাতে একাধিক নিয়ম ভেঙে চুরমার করে ফেলল সে। হাতের অবস্থা বেশ খারাপ। রাতে নেশা আর অনুতাপে বোধ হয়েছিল বলেই সাফকাত টের পানি ব্যথাটা এখন বেশ টের পাচ্ছে। ক্ষতস্থানে একটা জমাট বেঁধেছে। একটা মানুষের ডান হাতের তালুতে যদি এত দীর্ঘ একটা ক্ষত থাকে, তবে সে স্বাভাবিক কর্মকাণ্ড করবে কি করে? হোটেলে সর্বক্ষণ কয়েকটা মেডিকেল টিম প্রস্তুত থাকে। তাদেরই একটা টিমকে ডাকলো সাফকাত। হাতে ড্রেসিং করা হলো, 3টে সেলাইও লাগলো। এই হাত দিয়ে আপাতত কোনো কাজ করা যাবে না, ক্ষতস্থান আবারও আঘাতপ্রাপ্ত হতে পারে। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে সাফকাত। রাতভর ড্রিঙ্কস করায় নেশায় রেশ এখনো কেটে উঠতে পারেনি। রোদের তীক্ষ্ণতা তাই সহ্য করতেও পারছে না চোখ দুটো। চোখে সানগ্লাস পরে ব্যাক সিটে গায়ে লিয়ে দিল সাফকাত। যদিও এই মুহূর্তে সে ড্রাঙ্ক নয়, তবুও গাড়ি চালাবে না। ড্রাইভার এসে গাড়ি স্টার্ট দেয়। সাফকাত গম্ভীর গলায় বলল, বাসায় চলো। আজ তার শিডিউলে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তবে কোনো কাজই আজ করতে ইচ্ছে করছে না। বিছানায় গায়ে লিয়ে পড়ে থাকতে ইচ্ছে করছে দিনভর। কি অদ্ভুত ব্যাপার না? সাফকাত যে ধরনের কর্মনিষ্ঠ ছেলে, এমন আলস্যের ইচ্ছে তো কোনোদিনও জাগে না তার মনে। সব সাবার দোষ। মেয়েটাকে কষ্ট দিয়ে এই বেহাল দশা তার। পকেট থেকে ফোনটা বের করে সাফকাত ধীর গতিতে ডায়াল করলো তার ম্যানেজার শরীফের নম্বরে। শরীফ ফোনটা রিসিভ করতেই সে থমথমে গলায় বলল, অফিসে জানিয়ে দাও আমি আজ আসবো না। শরীফ ভীত ভঙ্গিতে বলে, কিন্তু স্যার, কিন্তু আজ বিয়ন্ড বর্ডার্সের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রজেক্ট নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। মালয়েশিয়ার একটা কোম্পানির কাছে বৃহৎ পরিসরে গার্মেন্টস পণ্য রপ্তানির কথাবার্তা চলছে। এই ডিলটা বাস্তবায়ন হলে কোম্পানির জন্য বড় একটা মাইল ফলক হতে পারে। এই ডিল নিয়ে আজ সাফকাতের সঙ্গে মিটিং এর কথা ছিল। ডিলটা পেতে হলে চেয়ারম্যান সাহেবের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা খুবই গুরুত্ববহুল। সাফকাত তা বেশ ভালো করেই জানে। সাফকাত শীতল গলায় বলে, আমাকে জ্ঞান দিতে আসবে না, যা বলছি তাই করো। শরীফ অপর প্রান্ত থেকে কাচুমাচু ভঙ্গিতে বলে, জি স্যার। ফোনটা কেটে আবারও ব্যাক সিটে গায়ে এলিয়ে দিল চোখ দুটো বুজে। চোখ খুললো একেবারে বাড়ির সামনে এসে। বাড়িতে পা রাখতে একটা থমথমে হাওয়ার অস্তিত্ব অনুভব করলো সাফকাত, যে হাওয়া পুরো বাড়িটাকে ঘুমুট করে রেখেছে। বসার ঘরে সোফায় চিন্তিত মুখে বসে আছেন আতিয়া আলম। তার পাশেই শামা। শামার চোখে মুখে চিন্তার সঙ্গে ভয়ের ছায়া। আতিয়া আলমের হাতে তার মোবাইল। একটু পর পর কাকে যেন ফোন করছেন, কিন্তু অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ হচ্ছে না বলে আক্ষেপে গা ভাসাচ্ছেন। সাফকাত তাদের সোফার দিকে এগিয়ে গিয়ে ভ্রু কুচকে বলে, কি ব্যাপার মা? আতিয়া আলম গোপনে ঢোক গিলেন। নিজের ছেলেকে তিনি ভয় পায় না, তবে সাবার প্রসঙ্গে এলেই যে উদ্বিগ্ন ছেলে চোখে মুখে খেলা করে, যে উদ্বেগের বলে গোটা পৃথিবীর সঙ্গে নির্দ্বিধায় লড়াই করার সাহস সে রাখে, আতিয়া আলম সেই উদ্বেগকেই ভয় করেন। আতিয়া আলম ইতস্তত করে বলেন, সাবা, সেই চিরচেনা উদ্বেগ মুহূর্তে উড়ে এসে জায়গা দখল করে সাফকাতের চোখে মুখে। উদ্বিগ্ন স্বরেই সাফকাত বলে, কি হয়েছে সাবার? কাল রাতে হুট করে বেরিয়ে গেলে বাড়ি থেকে, এখনো ফেরেনি। ফোনটাও তুলছে না। তীব্র শীতল স্রোত বয়ে গেল সাফকাতের গা বেয়ে। হিম করে দিয়ে গেল শরীরের প্রতিটি হাড়। কোথায় গেছে সাবা? তাকে ফাঁকি দিয়ে চিরতরে হারিয়ে গেল কোথায়? দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠল শরীরের প্রতিটি কোষ। মস্তিষ্ক নিমিষে উত্তপ্ত হয়ে উঠল। সাফকাত একরাশ উৎকণ্ঠা নিয়ে বলল, মানে কি? বাড়ি থেকে একটা মানুষ রাতে বেরাতে বেরিয়ে যাচ্ছে আর তোমার কোনো খবরই রাখবে না? আতিয়া আলম ছেলেকে শান্ত করার উদ্দেশ্যে বললেন,
আরে বাবা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। উঠি শুনি সবাই বাড়িতে নেই। সাফকাত শান্ত তো হলোই না, উল্টো তার উৎকণ্ঠা বহুগুণ বেড়ে গেল। কাল রাতে সাবাকে ওখানে ফেলে বাড়ি থেকে চলে যাওয়া তার মোটেও উচিত হয়নি। মেয়েটা তো মানসিকভাবে স্বাভাবিক নয়, যদি কোনো ক্ষতি হয়ে যায় তার। সাফকাত ফোনটা বের করে সাবার নাম্বারে ডায়াল করলো। রিং হচ্ছে কিন্তু মেয়েটা রিসিভ করছে না। সাফকাতের অস্থিরতা দেখে সামা বলল, ভাইয়া, তুমি শুধু শুধু রাগ করছো। সাফকাত প্রচন্ড এক ধমক দিয়ে বলল, তোকে কতবার বলবো বড়দের কথার মাঝখানে কথা বলবি না? আতিয়া আলম মেয়ের পক্ষ নিয়ে বললেন, সাবকাত, মেয়েটাকে ধমকাচ্ছিস কেন? শ্যামা তো শ্যামা বলেই বাইরে গেছে। ভেতরকার উত্তাপে কয়েক বিন্দু হলেও জল এসে পড়লো যেন। সাবা তার মানে হুট করে কাউকে কিচ্ছু না বলে বাড়ি ছেড়ে চলে যায়নি তো? সাফকাত শামার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল। তোকে বলে গেছে? কিছুক্ষণ আগের ধমকে দমে পড়া শামা গম্ভীর গলায় বলল, হুম। কি বলেছে? শামা গাম্ভীর্যটা ধরে রেখেই বলল, বলেছে বাবা মায়ের কাছে যাচ্ছে, কি একটা ইমার্জেন্সি যেন হয়েছে। সাফকাত বাড়তি কৌতূহল নিয়ে বলল, কি এমার্জেন্সি? সেটা তো বলেনি। আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আন্টির শরীর ঠিক আছে কিনা। ভাবি বলল তেমন কিছু না, অন্য কারণে ডেকেছে। বিশ্বাস করতে পারছে না সাফকাত। সে খুব ভালো করেই জানে সাবার ট্রমা তাকে ওই বাড়িতে পা রাখতে দেয় না। কি এমন ইমার্জেন্সি হলো যে সাবা হুট করেই ছুটে গেল সেখানে? তেমন গুরুতর কিছু হলে তো এতক্ষণে খবর চলে আসতো তার কানে। বিশ্বাস হচ্ছে না মেয়েটাকে। মন বলছে সাবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে। না, সে সন্দেহ করছে না সাবাকে, তবে মেয়েটাকে এতদিনে খুব ভালো করেই চিনে গেছে সে। সেজন্য এই চিন্তাগুলো মাথা থেকে ছেড়ে ফেলতে পারছে না সে। শামা আবারও বলে, ভাবি বলে গেছে সে যে ওই বাড়িতে গেছে এটা যেন তোমাকে জানিয়ে দিই। আমি তো রাতে বেশ কয়েকবার তোমাকে ফোনও করলাম, তুমি রিসিভ করলে না। শামাকে মাঝপথে থামিয়ে দিয়ে সাফকাত ডায়াল করলো ড্রাইভারের নম্বরে। ব্যস্ত স্বরে বলল, গাড়ি বের করো। সাফকাত ফোন কাটতে আতিয়া আলম অবাক গলায় বলে, তুই এখন ওই বাড়িতে যাবি? মায়ের প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলো না সাফকাত। আতিয়া আলম আহত এবং আক্ষেপ জড়িত কণ্ঠে বলেন, দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস সাবকাত। প্রশ্নের জবাব দে আমার। সাফকাত একরাশ গাম্ভীর্যতা গলায় জড়িয়ে বলে। হ্যাঁ, যাব। সাফকাত ঘুরে দাঁড়িয়ে মূল দরজার দিকে পা বাড়াবে, ঠিক তখনই দেখতে পেল সেই মানুষটাকে, যাকে দেখার জন্য এত অস্থিরতা, এত উৎকণ্ঠা। সাবাকে দেখে উত্তপ্ত হৃদয়টা মুহূর্তেই শান্ত হয়ে উঠল। সত্যি জাদু জানে, জাদুর বলেই তো এলোমেলো করে দিয়েছে এই দৃঢ় পুরুষটিকে। সাবার চুলগুলো এলোমেলো করে কপালের উপর পড়েছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। চোখে একরাশ ঘুম, হয়তো তারও ঘুম হয়নি কাল সারা রাত। সামা তাকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলে, ভাবি চলে এসেছে? সাবা সকলের উদ্বেগী চোখগুলোর দিকে দৃষ্টি একবার নিক্ষেপ করে বলল, কি হয়েছে? দেখো না ভাবি, তোমাকে বাড়িতে না পেয়ে ভাইয়া সারা বাড়ি মাথায় তুলছে। সাবা এবার সরাসরি তাকালো সাফকাতের দিকে। কোনো সংকোচ নেই, কোনো রাগ নেই। ভাবটা এমন যেন কালকের রাতটা কোনোদিন নেমেই আসেনি তাদের জীবনে। সাফকাতকে উদ্দেশ্য করে সাবা নরম কণ্ঠে বলে, ও, আমি তো মায়ের কাছে গিয়েছিলাম। এই কণ্ঠে যেন আরেকটু গলে গেল পাথরের ন্যায় দৃঢ় সাফকাত। উফ, কেন যে এই মেয়েটাকে বারবার কষ্ট দেয় সে? এবার থেকে কড়া শাসনের মাঝে রাখতে হবে নিজেকে। কিছুতেই কষ্ট দেওয়া যাবে না আর মেয়েটাকে। সাবা শামার দিকে তাকিয়ে বলল, তোমাকে তো বলেও গেলাম শামা, তুমি জানোনি? শামা অভিযোগের সুরে বলল, জানলাম তো ভাবি, আমার কোনো কথাই ভাইরা শুনতে চাচ্ছে না। আতিয়া আলম উঠে দাঁড়িয়ে চিন্তিত গলায় বললেন, সব ঠিক আছে তো সাবা? হুট করে অত রাতে চলে গেলে? সাবা বিন্দুমাত্র দেরি না করে বলে, আসলে মা আমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিল, তাই হঠাৎ আমাকে দেখতে চাচ্ছিল। আতিয়া আলম এবং শামার চোখে মুখে বিস্ময় আর উদ্বেগ ফুটে উঠলেও সেসবের লেশমাত্র নেই সাফাকাতের মাঝে। তার মাঝে যা সাবা দেখতে পাচ্ছে তা কেবলই অবিশ্বাস। কথাটা তাকে বিশ্বাস করানোর জন্যই সাবা আবারও ধীরে ধীরে বলল,
আসলে ভাইয়া আম, ভাইয়া চলে যাবার পর মা আমাকে নিয়ে খুব ভয়ে থাকে তো। আদি আলম আতকে উঠে বললেন, সে কি, ভাবি এখন ঠিক আছে? দাঁড়াও তো, আমি একটা ফোন করি। সাবা তড়িৎ গতিতে বলল,